চালের দাম নিয়ে চালবাজি ঠেকাতে এবার মাঠে সেনাবাহিনী। নওগাঁর বাজারে অভিযান। অবৈধভাবে বিপুল পরিমাণ ধান মজুত। ব্যবসায়ীদের জরিমানা করল ভোক্তা অধিকার। দখল দূষণে মৃতপ্রায় রাজশাহী অঞ্চলের 40টি নদী। পাড় ভরাট করে শতাধিক স্থাপনা নির্মাণ। অপরিকল্পিত সরকারি প্রকল্পকে দুষছেন বিশেষজ্ঞ। শিগগিরই খননের আশ্বাস। রাজশাহীর 3 পৌরসভায় পানি সরবরাহ প্রকল্পের কাজে ধীর গতি। নিম্নমানের পণ্য ব্যবহারের অভিযোগ। মহামারী ও রাজনৈতিক অস্থিরতার অজুহাত কর্তৃপক্ষের। অপসারণ করা হচ্ছে যমুনা সেতুর রেল লাইন। পূর্ব পাড় থেকে কাজ শুরু করেছে রেলপথ বিভাগ। নতুন জায়গায় সড়কের লেন সম্প্রসারণের দাবি। পরীক্ষার পর সিদ্ধান্ত। এবং নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে আম বেচাকেনার ধুম। ভরা মৌসুমে কমে এসেছে দাম। বাণিজ্যের প্রসারে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার দাবি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ। সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। দাম নিয়ে চালবাজি ঠেকাতে এবার মাঠে সেনাবাহিনী। তাদের সহায়তায় নওগাঁর বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অবৈধভাবে বিপুল পরিমাণ ধান মজুত করায় ব্যবসায়ীদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। MR রকির রিপোর্ট। ছবি তুলেছেন রকিবুল ইসলাম। সপ্তাহ ব্যবধানে নওগাঁর পাইকারি মোকামে বস্তা প্রতি চালের দাম বেড়েছে 400 থেকে 550 টাকা। চালের দামে নাভিশ্বাস ভোক্তাদের। এ অবস্থায় সিন্ডিকেটের লাগাম টানতে এবং দাম সহনীয় রাখতে বাজার তদারকিতে নেমেছেন ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর, খাদ্য বিভাগ এবং সেনাবাহিনী। বুধবার দুপুরে শহরের বেশ কয়েকটি মিলে অভিযান চালানো হয়। এ সময় মশরপুর এলাকায় টিকি গ্রুপ রাইস মিলে ধান ও চাল মজুতের অভিযোগে 80,000 টাকা জরিমানা করা হয়। ধান মজুত করে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেওয়ার কথা অকপটে স্বীকার করেন ব্যবসায়ীরা। চালের বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা। এছাড়া মহাদেবপুরের চকগৌরী হাট এলাকায় গ্রামের ভেতরে আরও 2টি মিলের গুদামে বিপুল পরিমাণ ধান মজুত করায় 2 লাখ টাকা জরিমানা করা হয়। সময় সংবাদ, নওগাঁ। দখল আর দূষণে বেহাল দশা রাজশাহী বিভাগের অন্তত 40টি নদীর। দখলদাররা অকপটে স্বীকার করেছেন নদী পাড়ে অবৈধ স্থাপনা গড়ে তোলার কথা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে দখলদারদের উচ্ছেদে অচিরেই শুরু হবে অভিযান। আর পর্যায়ক্রমে কয়েকটি নদী পুনরুজ্জীবিত করতে মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। সাইফুর রহমান রকির আরও একটি রিপোর্ট। রাজশাহী বিভাগের প্রায় 40টি নদী দখল দূষণে মৃতপ্রায়। কোনো নদীর 2 পার দখলের কারণে পরিণত হয়েছে সরু খালে। বারনয় ও বড়াল নদীর নাম যেন ভুলতে বসেছে রাজশাহীবাসী। নগরীর কোল ঘেঁষে বয়ে যাওয়া পদ্মা নদীর পার দখল করে শত শত স্থায়ী ও অস্থায়ী দোকানপাট গড়ে উঠেছে। এছাড়া শহরের ময়লা ও দূষিত পানি খালের মাধ্যমে ছড়িয়ে পড়েছে গ্রামাঞ্চলে। নওগাঁ, বগুড়া, নাটোর ও সিরাজগঞ্জে ছোট বড় মিলিয়ে রয়েছে 34টি নদী। এসবের মধ্যে অর্ধেক নদীর গতিপ্রবাহ ঠিক থাকলেও বাকিগুলো অস্তিত্ব সংকটে। বেশিরভাগই দখল দূষণ ও নিয়মিত ড্রেজিং না করার কারণে হারিয়েছে নাব্য। কলকারখানার বর্জ্যে দূষিত হচ্ছে ভদ্রাবতী, ভাদাই, নন্দকুজা ও নারদ নদীর পানি। দূষিত পানি সব নামছে কোম্পানির এই সেই আবর্জনা পানি। কলকারখানা করার কারণে ওই পানির লাইনগুলো এই নদীর সাথে দেওয়ার কারণে পানিগুলো দূষিত হয়ে গেছে। নদী তো নাই, জায়গা নদী নাই, দখল যার যে সীমানা চাই দখল করে নিয়েছে। অবশ্য নদী পারে অবৈধভাবে স্থাপনা গড়ে তোলার কথা স্বীকার করেছেন দখলদাররা। কর্ম করে খাই, তা আমরা বেকার ছেলে কোথায় যাব? কোনো পথ নাই, ওর জন্য করে খাচ্ছি। এজন্য সরকারের অবহেলা ও অপরিকল্পিত প্রকল্প গ্রহণকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। এক বর্ষা আসলে পরেই যেটুকু খনন করেছে ওই মাটি এসে আবারও তার তলদেশে ভরাট হয়ে গেছে। তো এটা তো কোনো সরকারি জনগণের পয়সা, সেটা বিনষ্ট হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে শীঘ্রই অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি মৃতপ্রায় বিভিন্ন নদী ড্রেজিং এর মাধ্যমে পুনরুজ্জীবিত করতে কাজ শুরু হবে। যে নদীগুলো আপনার পুনরুজ্জীবিত করা প্রয়োজন, দখল মুক্ত করা প্রয়োজন, সেগুলো আমরা পর্যায়ক্রমে করবো ইনশাআল্লাহ। আমরা নদীগুলো খনন করব। নদীগুলো খনন করতে পারলে আমাদের বর্ষাকালে শুধু পানি না, আমাদের শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পরিমাণ পানি থাকবে। নদী দখল এবং দূষণমুক্ত করানোর লক্ষ্যে আমরা একটি প্রকল্প সাবমিট করেছি, যেটি বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে রাজশাহী বিভাগের 4 জেলায় 6টি নদীর অস্তিত্ব ফিরিয়ে আনতে প্রায় 1200 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এ নিয়ে আরও তথ্য জানবো। এই মুহূর্তে বগুড়া ডিসি অফিস এলাকায় আছেন সহকর্মী আব্দুল আওয়াল এবং চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুরে আছেন জাহাঙ্গীর আলম। সরাসরি শুরুতেই যাব আউয়ালের কাছে। দূষণের কারণে কিন্তু বগুড়ার যেই 30টি নদ নদী রয়েছিল এক সময়, সেই 30টি নদ নদী কিন্তু মৃত প্রায় এবং যৌবন হারিয়েছে। বিশেষ করে গত বছরের 25 সেপ্টেম্বর কিন্তু পানি উন্নয়ন বোর্ড বগুড়ার যেই 30টি নদী রয়েছিল সেখান থেকে 60টি নদীকে বাদ দিয়ে কিন্তু 23টি নদীকে বগুড়ায় বর্তমানে আছে বলে ঘোষণা করেছে। সর্বশেষ কিন্তু গত বছরের 25 সেপ্টেম্বর ঘড়িয়া যেটি গাবতলী উপজেলা একটি নদী ছিল এবং দুপচেচিয়া চন্দ্রাবতী নদীকে কিন্তু পানি উন্নয়ন বোর্ড বগুড়ার যে নদ নদীর তালিকা সেখান থেকে কিন্তু বাদ দিয়েছে। এবং বর্তমানে আমরা যে করতোয়া নদীর তীরে দাঁড়িয়ে আছি, বগুড়া শহরের একমাত্র যেই নদী যার তীর কেন্দ্র করে আসলে এই শহরটি গড়ে উঠেছে, সেই নদীর অবস্থা কিন্তু একেবারেই জরাজীর্ণ এবং মৃত। এবং দখলে অব্যাহত দূষণের কারণে কিন্তু করতোয়া নদীর আজকে বেহাল দশা। বিশেষ করে বগুড়া পৌরসভার যে প্রতিদিনে 300 টন ময়লা জমা হয়, সেই ময়লাগুলো কিন্তু করতোয়া নদীর তীরে ফেলা হয়। এই করতোয়া নদীর যে আসলে যে দূষণ পানিগুলো রয়েছে এগুলো কিন্তু আসলে করতোয়া নদীতে ফেলা হয়। এছাড়াও যে অব্যাহত দখল রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের, সেই দখলগুলোর কারণে কিন্তু করতোয়া নদীর যেই দৈর্ঘ্য রয়েছে সেগুলো কিন্তু ক্রমে প্রসারিত হয়ে আসে। এবং বর্তমানে করতোয়া নদীর যেই আসলে কলকারখানা বর্জ্য মিশ্রিত কালো পানি, এই কালো পানির ফলে কিন্তু পরিবেশ অধিদপ্তরের যেই নথি আমরা পেয়েছি, সে নথি বলছে যে করতোয়ার পানিতে আসলে যে পরিমাণে অক্সিজেন বা অন্যান্য উপাদান থাকার কথা তার কিন্তু বিন্দু মাত্র নেই বললেই চলে। এর কারণে কিন্তু করতোয়ার পানিতে মাছ তো দূরেই থাক, কোনো ব্যাঙ বা সাপ বা অন্যান্য জলজ যেই উদ্ভিদ বা জন্তু সেগুলো কিন্তু আসলে কোনোভাবে বেঁচে থাকা সম্ভব নয়। এর পাশাপাশি কিন্তু বগুড়ার যে অন্যান্য ভদ্রাবতী বা অন্যান্য যে নদ নদীগুলো রয়েছে সেগুলোর অবস্থাও কিন্তু একেবারেই বেহাল এবং জন্মশূন্য, এবং সেগুলোর কিন্তু মৃত পায় শুধুমাত্র এই দখল এবং দূষণের কারণেই। তো বগুড়া থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। এ নিয়ে আরো বিস্তারিত জানতে চলে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জের সহকর্মী জাহাঙ্গীর আলমের কাছে। আমি এই মুহূর্তে যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে পাগলা নদীর একেবারে ধারে, এবং আমরা আসলে নাম শুনে বুঝতে পারছি যে পাগলা নদী কেন রাখা হয়েছিল। আমরা যতদূর জানি যে পাগলা নদীর যে আগ্রাসী মনোভাব এবং যে ভয়াবহ থাবা, এর কারণেই মূলত এই নদীটিকে পাগলা নদী হিসেবে নামকরণ করা হয়েছিল। এবং আমরা এখন যেটি দেখতে পাচ্ছি একেবারে মৃতপ্রায় একটি নদী, এবং ভরা মৌসুম আসলে শুরু হতে চলেছে। এই মুহূর্তেও আসলে পানি নাই, খনন করেও আসলে পানি আনা যায়নি এই পাগলা নদীতে। পাগলা নদীর যে আচরণ সেটিও আমরা এখন দেখতে পাই না। বিগত কয়েক বছর ধরে আসলে দুই ধারে নদী খনন, নদী দখল এবং হচ্ছে যে বসত বাড়ি স্থাপন, ফসলি জমি স্থাপন দখল করে এ ধরনের কার্যক্রমের কারণেই মূলত এই পাগলা নদীর আজকের এই অবস্থা। একই অবস্থা আসলে মহানন্দা নদীতেও। মহানন্দা নদীর বিভিন্ন পয়েন্টে আসলে নদী দখল করে বিভিন্ন দখল দূষণের মাধ্যমে দখল হয়ে গেছে বিভিন্ন এলাকা, এবং যার ফলে সেখানে আসলে মৃতপ্রায় অবস্থা একটি হয়ে দাঁড়িয়েছে মহানন্দা নদীর। পূর্ণভবা নদীতেও আমরা দেখেছি যে ভারতের সীমান্তের সাথে যুক্ত থাকা এই পূর্ণভবা নদীকেও একেবারে দখলের কারণে শুষ্ক মৌসুমে একেবারে হাঁটু জল থাকে, সেখানে আসলে তেমন কোনো পানি পাওয়া যায় না। ফসলি জমিতেও পানি দেওয়া যায় না এই পূর্ণভবা নদী থেকে। বিভিন্ন সময়ে আসলে জেলা নদী রক্ষা কমিটি এবং জাতীয় নদী রক্ষা কমিশন এই নিয়ে কাজ করলেও আসলে খুব একটা সুফল পাওয়া যায়নি। বারবারই দখল এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের আসলে দখল এবং বিভিন্ন স্থাপনা নির্মাণের ফলেই আজকের এই অবস্থা হয়েছে। নদী পাড়ের যে ফসলি জমিগুলো সেখানে আসলে পানি দেওয়া যাচ্ছে না, কারণ আসলে সেই নদীগুলো দখল করে একেবারেই মৃতপ্রায় অবস্থার হয়ে দাঁড়িয়েছে। তো আমরা যতদূর জানি 2022 সালে জাতীয় নদী রক্ষা কমিটি এবং জেলা নদী রক্ষা কমিটির পক্ষ থেকে জানানো হয় যে মহানন্দা এবং পূর্ণভবা নদীর 1771টি পয়েন্টে আসলে দখল করা হয়েছে এবং দখলদার চিহ্নিত করা হয় প্রায় 57 জনকে। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জের নদী দখল এবং দূষণের ফলে অস্তিত্ব হারানোর বিষয়ে সর্বশেষ। দখল আর দূষণে রাজশাহী বিভাগের অন্তত 40টি নদী ধুঁকছে, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম চাঁপাইনবাবগঞ্জ এবং বগুড়ায়। আরও বিস্তারিত জানবো এই বিষয়ে কথা বলতেই রিপোর্টার সাইফুর রহমান রকির সঙ্গে যুক্ত হচ্ছেন নদী বিশেষজ্ঞ তন্ময় কুমার স্যানাল।
দূষণের কারণে প্রায় মৃতপ্রায় অবস্থা কিন্তু বিরাজ করছে। আমরা এই বিষয়ে কথা বলার জন্য বেলার বিভাগীয় কার্যালয়ের সমন্বয়কারী এবং পাশাপাশি যিনি পরিবেশবিদ এবং নদী বিশ্লেষক হিসেবেও যিনি পরিচিত তন্ময় কুমার শ্যানল আমাদের সঙ্গে আজকে যুক্ত হচ্ছেন। আমরা তার কাছ থেকে আসলে জানতে চাইব এই যে নদীগুলো আসলে দখল দূষণে বেহাল অবস্থা, এখান থেকে আসলে উত্তরণের উপায় কি? দেখুন, আমাদের উত্তর পশ্চিম অঞ্চল, বিশেষত রাজশাহী এবং রংপুর বিভাগ, এটাকে উত্তর পশ্চিম অঞ্চল বোঝায়। এখানে যে নদীগুলো আছে তার মধ্যে আন্তঃসীমান্ত বেশ কয়েকটি নদী আছে। আন্তঃসীমান্ত নদীর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নদী হচ্ছে আমাদের গঙ্গা, মহানন্দা, তিস্তা এবং ব্রহ্মপুত্র, যেটা পরবর্তীতে আবার নতুন নাম ধারণ করেছে প্রত্যেকটি নদী। এই যে আন্তঃসীমান্ত 4টা বড় বড় নদী, এই নদীগুলোতে আসলে আপে পানি নাই। আপে পানির স্বল্পতার কারণে আমরা ডাউনেও পানি কম পাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে যে বড় নদীগুলো যদি নিয়মিত ড্রেজিংয়ের ব্যবস্থা না করা হয় তাহলে আসলে পলি জমে জমে নদীর যে বেড লেভেল, ওয়াটার বেড লেভেল যেটা বলা হয়, সেটা কিন্তু আস্তে আস্তে উঁচু হয়ে যাচ্ছে, যে কারণে আমাদের এই নদীগুলোর সাথে যে সংযোগ নদীগুলো আছে, যেগুলো শাখা নদী বলি আমরা, এই শাখা নদীগুলো কিন্তু পানি পাচ্ছে না। অর্থাৎ শাখা নদীর ওয়াটার বেড লেভেল এবং মূল নদীর ওয়াটার বেড লেভেল দুটোর মধ্যে অনেকটা পার্থক্য হয়ে যাচ্ছে, যে কারণে শুধুমাত্র বর্ষাকালে আমাদের শাখা নদীগুলোতে পানি ঢুকে এবং বছরের প্রায় উল্লেখযোগ্য সময় 8-9 মাস কিন্তু পানি থাকে না, যে কারণে দখলটা শুরু হয়। এছাড়াও আপনি দেখবেন যে নদীতে বালু উত্তোলন, যখন নদীতে পানি থাকে না তখন কিন্তু মানুষ বালু উত্তোলন, দেদারসে বালু উত্তোলন করার চেষ্টা করে। এই যে বালু উত্তোলন, দখল এবং আমাদের এই অঞ্চলের যে পৌরসভা, ইউনিয়ন পরিষদ এবং সিটি কর্পোরেশনগুলো আছে, এগুলোর ম্যাক্সিমামই কিন্তু নদী পাড়ে বা নদী এলাকায় অবস্থিত এবং এই প্রতিষ্ঠানগুলোর বর্জ্যগুলো কিন্তু আলটিমেট নদীতেই নিক্ষেপ করা হয়, যে কারণে আমাদের নদীগুলো দখল এবং দূষণের শিকার হচ্ছে। তো এই অবস্থা থেকে আসলে বের হয়ে আসা, এখন থেকে চেষ্টা করলে হয়তো আগামীতে বের হয়ে আসা যাবে, কিন্তু তাৎক্ষণিকভাবে বের হয়ে আসাটা আসলে খুবই দুরূহ বিষয়। আচ্ছা, আমরা এমনিতে পানি উন্নয়ন বোর্ডকে বলতে শুনি যে এই কাজ শুরু হচ্ছে, এই কাজ শুরু হবে। যেমন আমরা সম্প্রতি যে রিপোর্টটি করেছি সেখানেও কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে যে এখানে প্রথমে তারা বারনয় যে নদী আছে, পরবর্তীতে বড়াল যে নদী আছে রাজশাহীর, সেই নদীগুলো পর্যায়ক্রমে পুনরুদ্ধারের কাজ শুরু করবে। আসলে এটা আসলে কতটা আসলে বাস্তবসম্মত কথা? কারণ এই কথাগুলো আমরা কিন্তু এর আগেও শুনেছি। দেখেন, আমরা যদি বড়াল নদীর কথাই বলি, বড়াল নদী রাজশাহীর চারঘাটে আপনারা জানেন যে পদ্মা নদী থেকে এইটা শাখা নদী হিসেবে বের হয়ে গেছে এবং পরবর্তীতে সিরাজগঞ্জের ঘোড়াসাগর হয়ে যমুনা নদীতে পতিত হয়েছে। এই মাঝপথে সে 220 কিলোমিটার নদীটা দৈর্ঘ্য অতিক্রম করেছে। এই 220 কিলোমিটার নদী যদি আপনি সরজমিন দেখেন তাহলে দেখবেন যে এই নদীর উপর অনেকগুলো স্থাপনা আছে। অনেকগুলো স্থাপনা বলতে যে একটা সময় পানি উন্নয়ন বোর্ড বন্যা নিয়ন্ত্রণের জন্য যে অবকাঠামোগুলো করেছিল, সেই অবকাঠামোগুলো এখন অকেজো হয়ে গেছে এবং অপ্রয়োজনীয় হয়ে গেছে। তো সেগুলো চাইলেই পানি উন্নয়ন বোর্ড কিন্তু সরিয়ে ফেলতে পারে না। তার জন্য এই বড়াল নদীকে যদি আমি সম্পূর্ণ দখল দূষণ মুক্ত করে আবার পানি প্রবাহ নিশ্চিত করতে যাই, তাহলে একটা বড় ধরনের কর্মযোগ্য এখানে আছে, যে কারণে আবার এমনটাও যে একটা নদী চলে গেছে প্রায় 5টা জেলার উপর দিয়ে। এই পানি উন্নয়ন বোর্ডের শুধু রাজশাহী জেলাকে দেখলেই হবে না, পাশাপাশি নাটোর, পাবনা, সিরাজগঞ্জ এই জেলাগুলোকেও দেখতে হবে। সবগুলো জেলার পানি উন্নয়ন বোর্ড যদি একসাথে মিলে একটা পরিকল্পনা তৈরি করে এবং একসাথে কাজ শুরু করে, তখন হয়তো কাজটা দ্রুত গতিতে আগানো সম্ভব। কিন্তু এক একজনের ধন্যবাদ দাদা আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত হওয়ার জন্য। আপনারা শুনছিলেন যে আসলে সরকার যদি কার্যকর আসলে পদক্ষেপ নেয় তাহলে এখনও যে নদীগুলো মৃতপ্রায় সেগুলোকে আসলে পুনরুজ্জীবিত করা সম্ভব, এমনটাই আসলে বলছিলেন তন্ময়দা। এই ছিল আমাদের কাছে রাজশাহী থেকে সর্বশেষ। নদী দখল দূষণের প্রভাব এবং সংকট সমাধানের সম্ভাব্য যে উপায় সে নিয়ে আলোচনা শুনছিলেন। রাজশাহী থেকে আমাদের সঙ্গে আমাদের রিপোর্টার সাইফুর রহমান রকি যুক্ত হয়েছিলেন। যাব পরের খবরে। 1.5 বছরের কাজ শেষ হয়নি, 5 বছরেও এখনও চলছে রাজশাহীর কাটাখালী, বাঘা ও তাহেরপুর পৌরসভার বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের কাজ। অথচ এরই মধ্যে বরাদ্দের বেশিরভাগ বিল তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। এলাকাবাসীর অভিযোগ, মানহীন পণ্য দিয়ে কাজ চলছে যেন তেনভাবে। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মদুদ রানার রিপোর্ট। 5 বছর আগে শুরু হয় রাজশাহীর কাটাখালী, বাঘা ও তাহিরপুর পৌরসভা এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের কাজ। প্রকল্পের মেয়াদ 1.5 বছর থাকলেও কাজ এখনো চলমান।
প্রকল্প অনুযায়ী গভীর নলকূপ দিয়ে ভূগর্ভস্থ পানি উত্তোলনের পর তা ট্যাঙ্কে মজুত করা হবে। এরপর তা পাইপলাইনের মাধ্যমে পৌরসভার বাসিন্দাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। এজন্য 2020 সালে ঠিকাদার নিয়োগ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তবে শুরু থেকেই প্রকল্পের কাজ চলছে ধীর গতিতে। তাহিরপুর পৌরসভায় ওভারহেড পানির ট্যাঙ্কের কাজ শেষ হলেও বাঘা ও কাটাখালীতে কাজ এখনো চলমান। অনেকদিন আগে এই কাজটা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা সরজমিনে দেখছি এই কাজটা খুবই ধীর গতিতে আগাচ্ছে। বৃষ্টিটা হলে ধরেন রাস্তাতে পানি জমে যাচ্ছে, ড্রেন পাচ্ছে না, ড্রেনে পানি নামতে যাচ্ছে না, ওই মানুষের ভোগান্তি সৃষ্টি হচ্ছে। পানি সরবরাহের সঞ্চালন লাইনের কাজও খুব বেশি হয়নি। বাঘা ও কাটাখালীতে বেশিরভাগ বাড়িতে দেয়া হয়নি পাইপলাইনের সংযোগ। গ্রাহকদের অভিযোগ যেন তেনভাবে নিম্নমানের উপকরণ দিয়ে হচ্ছে দায়সারা কাজ। যে প্রেসারে আসবে হয়তো এখানে আমাদের যত ডেপথের নিকটেই প্রেসার আসলে হয়তো এটা বা লিক করবে অথবা ফাটে যাবে, এরকম আমার ধারণা হয়। 6-7 মাসের মতো হচ্ছে, এখনই এই অবস্থা, থাকছেই না। প্রকল্পের সার্বিক অগ্রগতি 70%, যদিও এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো বেশিরভাগ বিলই তুলে নিয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, করোনা মহামারী, পৌরসভার গাফিলতি এবং আওয়ামী সরকার পতনের পর মেয়র ও কাউন্সিলরদের অপসারণের কারণে কাজ দেরি হচ্ছে। এই ঠিকাদার কিছুদিন ইনারকে আমরা ট্রেস করতে পারিনি বেশ কিছুদিন। যেটা পাইপলাইনের যে বিষয়টা বললেন, 5ই আগস্ট বেশ কয়েকটা দিন আগে উনি আবার ব্যাক করছেন, ওনাকে পাওয়া গেছে, উনি কাজ শুরু করবে রিসেন্ট, এবং আমার জানা মতে কিছু কাজ উনি করছেও। আমার কাছে লিখিত অভিযোগ আসেনি। যদি ওনারা কোয়ালিটি সেরকম করে, আমি কাজ স্টপ করে চেঞ্জ করার অর্ডার আমি দিয়ে দিচ্ছি। 3টি প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 50 কোটি টাকা। সময় সংবাদ, রাজশাহী। হচ্ছে যমুনা সেতুর ওপর পরিত্যক্ত রেল লাইন। সেতুর পূর্ব পাড় থেকে এই রেল লাইন তোলার কাজ শুরু করেছে রেলওয়ে বিভাগ। তুলে ফেলার পর সেই জায়গাটুকু সড়ক লেনে যোগ করে প্রস্তুতের দাবি যাত্রী ও চালকদের। পরীক্ষা নিরীক্ষার পর সেতুর 2 লেন প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। 1998 সালের 23 জুন চালু হয় যমুনা সেতু। এর মধ্য দিয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ স্থাপন হয়। প্রথমে সেতুতে রেলপথ না থাকলেও পরে 2004 সালে সেতুর উত্তর পাশে রেল লাইন তৈরি করে ট্রেন চলাচল শুরু হয়। শুরুতে ট্রেনের গতি বেশি থাকলেও 2006 সালে সেতুতে কিছু সমস্যা দেখা দিলে গতি কমে ঘন্টায় 20 কিলোমিটার করা হয়। এমন পরিস্থিতিতে যমুনা নদীর ওপর আলাদা রেল সেতু নির্মাণের উদ্যোগ নেয় রেল বিভাগ। চলতি বছরের 18 মার্চ নতুন রেল সেতু উদ্বোধনের পর থেকে ওই সেতু দিয়েই ট্রেন চলাচল করছে। ফলে যমুনা সেতুর ওপরের রেল লাইনটি পরিত্যক্ত হয়ে পড়ে। সম্প্রতি যমুনা সেতুর ওপর পরিত্যক্ত রেল লাইন তুলে ফেলার কার্যক্রম শুরু করেছে রেল কর্তৃপক্ষ। রেল লাইন অপসারণ হলে বাড়বে 3.5 মিটার জায়গা। সেতু ভবনের সাথে অ্যাটাচ করে স্পেসটা বাড়বে। সেক্ষেত্রে যেমন দুর্ঘটনা কমবে, জনভোগান্তি কমবে। আমরা চাই যে এই কাজটি অতি দ্রুত সময়ের মধ্যে যেন বাস্তবায়ন করে। ভালোই সুবিধা হবে। তো গাড়ি ওভারটেকের সময় আপনি সম্ভব কিছু না হলে আপনি 8 আঙ্গুল 10 আঙ্গুল করে ফাঁক থাকবে, 1 হাত করে ফাঁক থাকবে। সেতুর উপরে যদি কোনো গাড়ির দুর্ঘটনা কবলিত হয়, তাহলে রেকর্ড দিয়ে সেই গাড়িগুলো একটু দ্রুত সময়ে আমরা আমাদের হেফাজতে নিয়ে আমরা রাস্তা ক্লিয়ার করতে পারবো। পরীক্ষা নিরীক্ষার পর ফাঁকা হওয়া অংশটুকু সড়ক লেনে যোগের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে যমুনা সেতু কর্তৃপক্ষ। রেলওয়ে তাদের রেল ট্র্যাক তুলে নিচ্ছে, পাশাপাশি আমাদেরও সেতুর যে সড়ক লেন 2 দিকে প্রশস্ত করার একটা পরিকল্পনা রয়েছে। নতুন অংশ যোগ করা হলে সেতুর সড়ক অংশের প্রতিটি লেনের প্রস্থ হবে 8 মিটার করে। যমুনা সেতুর পাশে নবনির্মিত রেল সেতু দিয়ে ট্রেন চলাচলের পর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এই রেল ট্র্যাকটি। সেটি এখন উঠে নিচ্ছে রেল কর্তৃপক্ষ। যমুনা সেতু কর্তৃপক্ষ বলছে, রেল ট্র্যাকের এই 3.5 মিটার অংশটি মূল সেতুর সাথে সংযুক্ত করা গেলে বর্ধিত হবে 2 পাশের 2টি লেনই। যমুনা সেতু থেকে রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ। যে বাড়ছে আমের উৎপাদন, তবে প্রত্যাশিত দাম মিলছে না বলে অভিযোগ চাষিদের। এই অবস্থায় স্থানীয়ভাবে আম প্রক্রিয়াজাতকরণ শিল্প কলকারখানা গড়ে তোলার দাবি তাদের। বাগান মালিকদের স্বার্থ সুরক্ষায় কাজ করা হচ্ছে বলে নিশ্চিত করছে কৃষি বিভাগ। জাহাঙ্গীর আলমের তথ্য ও ছবিতে রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জে প্রতি বছরই বাড়ছে নানা জাতের আমের উৎপাদন, সেই সঙ্গে বাড়ছে প্রত্যাশিত দাম না পাওয়ার শঙ্কা ও অভিযোগ। কয়েক বছর ধরে রপ্তানি বাজার ধরার আশ্বাস দেওয়া হলেও দিন শেষে তা কোনো পরিবর্তন আনেনি বাগান মালিকদের ভাগ্যে। কারণ সংরক্ষণ জটিলতায় নামমাত্র মূল্যে বিক্রি করতে বাধ্য হন তারা। আমকে যখন প্রক্রিয়ার মাধ্যমে যতদিন পর্যন্ত না যাবেন, ততদিন আসলে কৃষক আমের ন্যায্য মূল্যটা পাবে না। আমটাকে যদি আসলে সারা বছরের জন্য যদি সংরক্ষণের কোনো ব্যবস্থা করা যায়,
এবং আমি মনে করি এটা চাহিদা আসলে দিনকে দিন বাড়তেই থাকবে। আমজাত পণ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তুলতে স্বল্প সুদে ঋণ ও প্রশিক্ষণ দেওয়ার দাবি কৃষক নেতাদের। এসএমই এন্টারপ্রেনিয়ারদের যদি তৈরি করা হয়, তাদেরকে যদি স্বাবলম্বী করা হয়, শিক্ষা দেওয়া হয়, তাহলেই কিন্তু এটা ব্যাপক আকারে প্রসার ঘটবে। আম চাষে টেকসই বিপণন কাঠামো গড়ে তুলতে না পারলে দিন শেষে লাভের মুখ দেখা কঠিন হয়ে পড়বে বলে মনে করেন রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পরিচালক। আগামী বছর ছোট 2টা প্ল্যান আমরা এই চাঁপাইনবাবগঞ্জে আমরা তৈরি করে দিতে পারবো বলে আমরা আশা করছি। চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে 37,504 হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3,86,000 মেট্রিক টন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। নওগাঁর আড়তে বেড়েছে সব ধরনের আমের সরবরাহ। হিমসাগর, বাড়িফোর, ল্যাংড়া ও আম্রপালি আম বেচাকেনা জমজমাট আড়তগুলো। আরও তথ্য জানাতে এই মুহূর্তে নওগাঁর আম আড়ত পট্টিতে আছেন সহকর্মী MR রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আড়তে যেসব আমের বাড়তি যোগান দেখছি তার মধ্যে অন্যতম ল্যাংড়া রয়েছে, সে সাথে আম্রপলি এবং বাড়িফোর। এই আমগুলো আসলে কিছুটা দেরিতে কিন্তু বাজারজাত করে থাকেন বা বাজারে উঠে থাকে, কিন্তু এবার কিছুটা বৈরী আবহাওয়ার কারণে আমগুলো আগে ভাগেই পেকে যাচ্ছে, ফলে কিন্তু আরো 15 দিন আগে এই আমগুলো বাজারে চলে এসেছে এবং ফলে প্রথম দিকে কিন্তু আমের দর বেশ কম ছিল এবং এখানকার যারা বাগান মালিক, যারা আমের আবাদ করেছিলেন, চাষ করেছিলেন, তারা অনেকটাই হতাশা তাদের চোখে মুখে ছিল। তবে চলতি সপ্তাহে এসে কিন্তু কিছুটা দাম বেড়েছে। আজকে আমরা যে আমের বাজার ব্যবস্থা দেখছিলাম, বিশেষ করে আম্রপলি জাত যে আমটি আসলে এই অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় আম, এই আম প্রতি মন অর্থাৎ 40 কেজি বিক্রি হচ্ছে প্রকার ভেদে 3500 টাকা থেকে 3700 টাকা, যেটা এ গ্রেড বলা হয়ে থাকে। অন্যান্য যেসব জাত রয়েছে 1500 থেকে 2000 টাকা। এই জাতগুলোর মধ্যে রয়েছে হিমসাগর, বাড়িফোর এবং ল্যাংড়া জাত। এই আমগুলো কিন্তু গেল কয়েকদিন সরবরাহ কিছুটা কম ছিল, সেই সাথে দরের জায়গাটা ব্যাপক নিচে নেমে গিয়েছিল এবং আমের এই মৌসুমে কিছুটা দর ওঠানামা করে এবার আবার একসঙ্গে অধিক আম বাজারে আসার কারণে সব ধরনের আমেরই কিন্তু এক ধরনের ছন্দপতন হয়েছিল দামে, এবং এই কম দামের কারণে যারা বাগান মালিক তাদের দিক থেকে বলা হচ্ছিল এবার একটা কাঙ্ক্ষিত দর তারা পাচ্ছিলেন না এবং বর্তমানে যে বাজার ব্যবস্থা এটাও আসলে তাদের দিক থেকে খুব একটা তুষ্ট হতে পারছে না, কারণ আম উৎপাদন করতে গিয়ে কিন্তু বিভিন্ন ধাপে ধাপে খরচের খাত বেড়েছে। সেই তুলনায় কিন্তু এবার একদিকে দাম কম, অন্যদিকে কিছুটা বৈরী আবহাওয়ার কারণে আমের যে গুণগত মান সেটাও কিছুটা বাধাগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে আসলে আম চাষিরা বলছেন কিছুটা আমের উৎপাদনের প্রভাব পড়েছে, সেই সাথে দরের জায়গাটা কাঙ্ক্ষিত মিলছে না। সব মিলিয়ে এখন পর্যন্ত খুব একটা তুষ্ট হতে পারছেন না আম বাগান মালিকরা। এবং এই দিক থেকে এখন বর্তমানে যে জাতগুলো আসছে, বাড়িফোর আমটি মোটামুটি মিষ্টি জাতের আম, সেই সাথে ব্যানানা, কাটিমন, এই আমগুলো গুণগত মান অনেকটাই ভালো জাতের, কিন্তু সেই তুলনায় দামের জায়গাটা প্রকারভেদে ব্যানানা আম, যে আমটি লম্বা, অনেকটা দেখতে সুন্দর, আমরা যে আমটি মুহূর্তে দর্শকদের দেখাচ্ছি, আমটি বিক্রি হচ্ছে 3500 থেকে 3800 টাকা প্রতি মন। এই আমটি কিন্তু বিগত দিনে অনেক চড়া দর বিক্রি হয়েছিল, 4-5 হাজার টাকা প্রতি মন বিক্রি করেছিলেন, সেই তুলনায় দাম অনেকটাই কম বলছেন। তবে গত 2-3 দিনের ব্যবধানে আমের দাম কিছুটা বেড়েছে, প্রতি মনে 300 টাকা থেকে 400 টাকা পর্যন্ত আমের কিছুটা দাম বেড়েছে। এই দরের জায়গাটা কিছুটা আশা জাগিয়েছে আম চাষিদের। তবে ভোক্তারা বলছেন এবার আম তারা আসলে যারা কেনার জন্য এসেছেন তারা বেশ কম দরেই পাচ্ছেন এবং এবার আমের যে ধরন প্রকৃতি তা কিছুটা বিভিন্ন কোয়ালিটি ছিল, ফলে আমের বাজার ব্যবস্থা নিয়ে আম চাষিরা হতাশা থাকলেও ভোক্তারা কিন্তু এবার বেশ খুশি। এই ছিল সার্বিক নওগাঁয় আম বেচা কেনার খবর আমার কাছে। নওগাঁর আড়তে আমের সরবরাহের বিস্তারিত জানাতে যুক্ত হয়েছিলেন MR রকি। সরকার নির্ধারিত তালিকার চেয়ে কয়েক গুণ বেশি খাজনা আদায়ের অভিযোগ উঠেছে ইজারাদারদের বিরুদ্ধে। অনিয়ম চলে আসলেও তদারকি নেই প্রশাসনের। প্রতিটি হাট বাজারে সরকার নির্ধারিত খাজনার তালিকা টাঙানোর দাবি ক্রেতা বিক্রেতাদের। বিস্তারিত শাহিদুল ইসলাম সবুজের প্রতিবেদনে। জয়পুরহাট পৌর শহরের আদর্শপাড়ার বাসিন্দা বিপ্লব হোসেন বেশ কয়েক বছর ধরে নতুন হাটে কবুতর বেচা কেনা করে থাকেন। তার জানা মতে এক ঝুড়ি হাঁস মুরগি কিংবা কবুতরের সরকারি খাজনা 15 টাকা হলেও ইজারাদাররা তার কাছ থেকে নেয় 70 থেকে 80 টাকা। একই হাটে ছোট ভাতের হোটেলগুলো থেকে 30 টাকার পরিবর্তে 80 টাকা খাজনা আদায় করা হচ্ছে। শুধু নতুন হাটে নয়, খেতলাল উপজেলার হোপের হাটে আড়ত সহ প্রতিটি মাছের দোকানে 20 টাকা হারে সরকার নির্ধারিত খাজনা তালিকা থাকলেও আদায় করা হচ্ছে 100 টাকা করে। বিগত দিনে জমার হার অনেক কম ছিল, তো ইদানিং আসে একটু জমার হার বেশি হয়ে গেছে। 10 টাকা ছিল, হাটের ডাক বেশি, এখন 80 টাকা নাই। তবে খাজনা আদায়কারী প্রতিনিধিদের উপর দায় চাপিয়ে ইজারাদাররা বলছেন সরকার নির্ধারিত মূল্যেই খাজনা আদায় করেন তারা। আমরা নির্ধারিত মূল্যেই খাজনা আদায় করছি। আমাদের জানা মতে
কেউ বেশি নেয়ার কোনো সুযোগ নাই। এদিকে সরকারি মূল্যের চেয়ে বেশি খাজনা আদায় করলে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। টোল চার্ট প্রত্যেকটা হাটেই টাঙানোর নির্দেশনা রয়েছে। যদি এই টোল চার্টও তাদেরকে টাঙানো না, কোনো ইজারা যদি না টাঙাইয়ে থাকে, তাহলে ওইটাও আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। জয়ফ্রাটে 1432 বঙ্গাব্দে 58টি হাটে 19,70,80,696 টাকায় ইজারা হয়েছে। এছাড়াও 15টি হাটে খাস আদায়ের জন্য বন্দোবস্ত হয়েছে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। চলছে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। নওগাঁয় আবাসিক ভবন ভাড়া নিয়ে বড় সাইনবোর্ড এবং ব্যানার টাঙিয়ে যত্রতত্র গড়ে উঠেছে এমন অসংখ্য প্রতিষ্ঠান, অথচ অনেক প্রতিষ্ঠানের নেই বৈধ লাইসেন্সও। স্বাস্থ্য বিভাগ জেলার 68 প্রতিষ্ঠানকে অবৈধ হিসেবে তালিকাভুক্ত করলেও বছরের পর বছর তারাও নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাচ্ছে। চিকিৎসকরা বলছেন এসব মানহীন প্রতিষ্ঠানে প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন রোগীরা। রকিবুল ইসলামের ছবিতে MR রকির রিপোর্ট। নওগাঁ শহরের দয়ালের মোড় এলাকায় রয়েছে কয়েক ডজন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এমন সেবা কেন্দ্র ছড়িয়ে পড়েছে জেলার বিভিন্ন প্রান্তে, অধিকাংশই গড়ে উঠেছে আবাসিক ভবনে। দৃষ্টিনন্দন ব্যানার, অফারের ফাঁদ আর দালাল চক্রের মাধ্যমে রোগী টেনে এনে চালানো হচ্ছে মানহীন চিকিৎসা সেবা। অথচ এসব প্রতিষ্ঠানের বেশিরভাগেরই নেই লাইসেন্স, এমনকি চিকিৎসক ছাড়াই চলছে ক্লিনিকের কার্যক্রম। এ কারণে নিয়মিত প্রতারণার শিকার হচ্ছেন রোগীরা। সরকারি বিধিবিধান অনুযায়ী যে সকল সরঞ্জামাদি থাকতে হবে, যে স্পেস থাকতে হবে, যে অপারেশন থিয়েটার থাকতে হবে, এগুলো নেই। একটা ক্লিনিকে গেলেই মনে করেন তাবা ওদের পরিচালনা যেটা আছে সেখানেই লিখবে, অন্য কোথাও যদি টেস্ট করা হয় একটু কমে পাওয়া যায়, কিন্তু ওটা আর ওদের কাছে ভালো হয় না। ক্লিনিক মালিক সমিতি বলছে রহস্যজনক কারণে এসব মানহীন প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না, এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। অনিবন্ধন এগুলো বন্ধ না করি তারা তো আসবেই। এই জায়গাগুলো বন্ধ হলে বাধ্য হয়ে তারা নিবন্ধিত জায়গায়, কোয়ালিফাইড জায়গায়, যোগ্য জায়গায় তারা আসবে এবং কোয়ালিটি সার্ভিস পাবে। যে ক্লিনিকে চিকিৎসক নাই সেই ক্লিনিকটাকে চিকিৎসক ক্লিনিক বলাই উচিত না। আমাদের নওগাঁ জেলায় বেশিরভাগ ক্লিনিকে কোনো চিকিৎসকের পদায়ন থাকে না, তার কোনো চিকিৎসক নিয়োগ দেয় না, কোনো ডিউটি ডাক্তার নাই, অথচ অপারেশন হরদম হচ্ছে। তবে শীঘ্রই কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিভিল সার্জনের। প্রশাসনকে তালিকা দিয়েছি, অনুরোধ করেছি, তারা আমাকে বলেছে যে তারা সহযোগিতা করবে। তাদের যদি সহযোগিতা পাই আমরা এদেরকে স্থায়ীভাবে বন্ধ করে দিতে পারবো। নওগাঁ ক্লিনিক মালিক সমিতির নিবন্ধিত সদস্য সংখ্যা 278টি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান। নেই অবকাঠামো, নেই চিকিৎসক, বাসা বাড়ি ভাড়া নিয়ে রীতিমতো খুলে বসা হয়েছে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে এই মুহূর্তে জেলায় 297টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন রয়েছে। এর বাইরে আরও অন্তত 68টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে যাদের কোনো কাগজপত্রই নেই। রমরমা এই কারবারে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে। MR রকি, সময় সংবাদ। সময় আরেকবার। 150 বছরের পুরানো বগুড়া পৌরসভায় এখনও তৈরি হয়নি আধুনিক ডাম্পিং স্টেশন। বর্জ্য ব্যবস্থাপনার জন্য জয়পুর পাড়া ও এরুলিয়াতে 2টি ডাম্পিং স্টেশন করা হলেও দীর্ঘদিন ধরে সেগুলো বন্ধ। এতে বাধ্য হয়ে পরিচ্ছন্নতা কর্মীরা শহরের সমস্ত ময়লা বাঘোপাড়ায় করতোয়া নদীর পাশে ফেলে রাখেন। খোলা স্থানে ময়লা ফেলায় পরিবেশ নষ্টের পাশাপাশি দূষিত হচ্ছে করতোয়া নদীর পানি। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু না করার ব্যর্থতা স্বীকার করে পৌর কর্তৃপক্ষ বলছে বড় আকারের বাজেটের মাধ্যমে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা। বিভাগীয় সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চালের দাম নিয়ে চালবাজি ঠেকাতে এবার মাঠে সেনাবাহিনী। নওগাঁর বাজারে অভিযান, অবৈধভাবে বিপুল পরিমাণ ধান মজুত, ব্যবসায়ীদের জরিমানা করল ভোক্তা অধিকার। দখল দূষণে মৃতপ্রায় রাজশাহী অঞ্চলের 40টি নদী, পাড় ভরাট করে শতাধিক স্থাপনা নির্মাণ। অপরিকল্পিত সরকারি প্রকল্পকে দুষছেন বিশেষজ্ঞ, শিগগিরই খননের আশ্বাস। এবং রাজশাহীর 3 পৌরসভায় পানি সরবরাহ প্রকল্পের কাজে ধীর গতি, নিম্নমানের পণ্য ব্যবহারের অভিযোগ, মহামারী ও রাজনৈতিক অস্থিরতার অজুহাত কর্তৃপক্ষের। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গেই থাকুন সময়।